নমস্কার, সানডে সাসপেন্স বিবরণে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের নতুন গল্প বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ছোটদের সেরা মাসিক পত্রিকা শুকতারা তৃতীয় সংখ্যা বৈশাখ মাসে 1431 এপ্রিল 2024 এটা রিলিজ হয়েছে। এটা সবাই পড়তে পারে এবং এর দাম হচ্ছে 30 টাকা। এটির বছর 77। পড়াশুনো সম্বন্ধে এখানে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে আমরা আজকে শুনবো একটা নতুন গল্প, দশে মিলি রাজা ভট্টাচার্যের একটি গল্প। খুব সুন্দর শুকতারা বইয়ের লেখা। প্রকাণ্ড গেটটার সামনে দাঁড়িয়ে একবার ঢোক গিলল প্রত্যুষ। বাবা বাইরেই দাঁড়িয়ে আছে আর এগোচ্ছে না। এইবার একা একা যেতে হবে। একবার উপরের দিকে তাকালো। গেটের উপরে আটখানা চাঁদের আকারে লেখা আছে প্রফুল্ল চন্দ্র বিদ্যাপীঠ। চট করে কপালে একবার হাত ঠেকিয়ে নিয়ে গেট পার হয়ে ঢুকে পড়লো প্রত্যুষ। রক্ষে করো মা কালী। ভিতরে ঢুকে চোখ টেরা হয়ে গেল ওর। এটা স্কুল তাহলে? 4 অবধি ও যেখানে পড়ে এলো সেই স্বামীজির পাঠশালাটা কি ছিল? স্বামীজির সঙ্গে বিশাল মাঠের এক কোণে স্বামীজির পাঠশালা, তার মাথায় টিনের ঢালা মানে চাল, মাঝখানে একখানা ঘর, সেটাকে ঘিরে চারপাশে খোলা বারান্দা। তাতেই তো বছর 4 পড়াশোনা করে এলো প্রত্যুষ। আর এখানে এখন সে যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে একটা চৌচ বাঁধানো জায়গা, তার দুপাশে সবুজ ঘাসে ঢাকা মাঠ, আর এই মাঠটা 3 দিকে দিয়ে সারি সারি ঘর। বোঝাই যাচ্ছে সামনের দিকে হেডমাস্টার মশাইয়ের ঘর, অফিস, ল্যাবরেটরি, আর বাকিগুলো ক্লাসরুম। সর্বনাশ করেছে এই অগুন্তি ঘরের মধ্যে ক্লাস 5 কোনটা সেটা প্রত্যুষ খুঁজে পাবে কি করে? এত বড় স্কুল কেউ বানায়? এই সমস্যাটার সমাধান অবশ্য হঠাৎ করে হয়ে গেল। ওর ঠিক পেছনে দাঁড়াবার বাচ্চাটা বেশ বললিয়া কইয়ে ওর মতো চুপচাপ স্বভাবের নয়। সে সাহস করে একটা দাদাকে জিজ্ঞাসা করলো, ক্লাস 5টা কোন দিকে গো? সেই দাদাটা হাত তুলে দেখিয়ে দিল বাঁ দিকের লম্বা বাড়িটা, একেবারে কোণের ঘরটা। বললো 5A সেকশন তো। এটা অবশ্য মা প্রত্যুষকে পই পই করে বলে দিয়েছিল। কাজেই বাকি কথা শোনার জন্য প্রত্যুষ আর নাড়লো না, লম্বা লম্বা পায়ে হাঁটা দিল ঘরটার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে অবশ্য একটু বোকা বোকা লাগলো ওর, কারণ সেই দরজার উপরে বড় বড় করে লেখাই আছে ক্লাস 5। প্রকাণ্ড ঘরটায় 2 সারি বেঞ্চ, মাঝখানে বেশ খানিকটা খালি জায়গা। প্রত্যুষ যেমন কিছুই না ভেবেই দরজা দিয়ে ঢুকে প্রথম সে বেঞ্চটা পেল। তার একেবারে বাঁদিকের কোণাটায় বসে পড়ল। ব্যাগটা রেখে দিল হাই বেঞ্চে। বেঞ্চের আগে থেকেই 2 ছেলে বসেছিল। তাদের একজন ওর দিকে তাকিয়ে একটু এসে জিজ্ঞাসা করলো, তোর নাম কি রে? প্রত্যুষ গম্ভীর হয়ে উত্তর দিল, আমার নাম প্রত্যুষ বণিক। তোর নাম কি? আমার নাম অজয় দাস, রোল নাম্বার 30। একটু টান হয়ে বসে প্রত্যুষ বললো, আমি রোল নাম্বার 1। এই কথাটা শুনে অজয়ের ওপাশে বসা ছেলেটা একটু এসে বললো, আর আমি 2। প্রত্যুষ হাসলো না। ক্লাস 5-এ পড়লে কি হবে, এটুকু ওর জানা আছে। ফার্স্ট বয়ের সঙ্গে সেকেন্ড বয়েরই কম্পিটিশন হয়। আস্তে আস্তে ক্লাসটা ভরে উঠেছে। বেশিরভাগ ছেলেকেই প্রত্যুষ চেনে না। শুধু যারা স্বামীজি পাঠশালাতে 4 পর্যন্ত পড়েছে বা পড়ে এখানে ভর্তি হয়েছে তাদেরই একমাত্র চেনে। প্রত্যুষের সেই চেনা মুখগুলো দেখে বুকটা একটু বল পেলো। তবে বেশি হাসি ও অত পছন্দ করে না। এই বড় স্কুলে আসা ছেলেদের মধ্যে কাদের সঙ্গে ওকে লড়তে হবে? আপাতত চুপ, সবাইকে দেখে যাওয়াই ভালো। খুব বেশিক্ষণ দেখার সময় পাওয়া গেল না অবশ্য। ঢং ঢং করে বেজে উঠলো ঘন্টা। প্রাইমারি স্কুলেও বাজতো এই ঘর প্রার্থনার ঘন্টা। প্রত্যুষ জানে 2 মিনিট পরে ঘরে ঢুকলেন 2 ভদ্রলোক। তার আগে জাতীয় সঙ্গীত ছেড়ে নিজের জায়গায় বসে পড়লো প্রত্যুষ। দুজনের বয়স বিস্তার ফরাত। একজন ধুতি পাঞ্জাবি পরা, চোখে মোটা চশমা, পাকা চুল উল্টে আঁচড়ানো। অন্যজনের পরনে শার্ট প্যান্ট, কালোর মধ্যে খুব ধারালো চেহারা, তাতে একটা খাতা। ব্ল্যাকবোর্ডের সামনে মাটি থেকে হাতখানে উঁচু একটা মস্ত চৌকি, তার উপর টেবিল চেয়ার রাখা। বয়স্ক ভদ্রলোক উঠে দাঁড়ালেন সেই ডায়াসটার উপরে। অল্প বয়সী ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন মাটিতেই। শোনো বাচ্চারা, গম্ভীর গলায় বললেন ধুতি পাঞ্জাবি পরা মানুষটি, আজ তোমাদের এই স্কুলের প্রথম দিন। ভালো করে পড়াশোনা করলে এখান থেকে প্রায় 8 বছর তোমরা এই স্কুলে পড়বে। দুষ্টুমি করবে না, হইচই করবে না, স্যারের কথা শুনে চলবে। ভালো কথা, ইনি হলেন তোমাদের স্যার শ্রী তরুণ সর্দার। পুরুলিয়ার মানুষ সবে জয়েন করেছেন আমাদের স্কুলে। তখন বার্ষিক পরীক্ষা চলছিল, ফলে তোমাদের মতো আজ নতুন স্কুলে এর প্রথম ক্লাস নেওয়া। এখন থেকে ইনি হলেন তোমাদের ক্লাস টিচার, অর্থাৎ প্রত্যেক দিন ফার্স্ট পিরিয়ড নেবেন ইনি। ভালো করে পড়াশোনা করো। তারপর মাটিতে দাঁড়ানো মাস্টারমশাইটি দিকে তাকিয়ে তিনি বললেন, আসুন মাস্টারমশাই, এদের দীক্ষার ভার আপনার হাতে দিয়ে গেলাম। তরুণবাবু দেখা গেল অন্যরকম মানুষ। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে প্রণাম করলেন বয়স্ক মাস্টারমশাইকে। এসব সুযোগ প্রত্যুষও কখনো ছাড়ে না। ও চট করে নিজের জায়গা থেকে উঠে এসে দুজনকেই প্রণাম করলো। মাস্টারমশাইদের খুশি রাখতে না পারলে ভালো রেজাল্ট করা অসম্ভব।
অন্য বাচ্চারাও যে এবার হুড়োহুড়ি করে উঠে আসবে প্রণাম করতে সেটা বুঝতে পেরে ডায়াসের উপর দাঁড়ানো স্যার হাত তুলে বললেন, আমি এমনি সবাইকে আশীর্বাদ করছি, কেউ জায়গা থেকে উঠবে না, নিন মাস্টারমশাই শুরু করুন। গটগট করে হেঁটে তিনি বেরিয়ে যাওয়ার পর তরুণবাবু উঠে দাঁড়ালেন। ডায়াসের উপর ধারালো চোখ একবার বুলিয়ে নিয়ে গোটা ক্লাসটার উপর দিয়ে ফ্যাকাশে মুখে বসে আছে খুদেরা। নতুন স্কুলে এসে সকলেই একটু ঘাবড়ে রয়েছে। তরুণবাবুর এই প্রথম ঝলমলে একটা হাসি ছুড়ে দিলেন বাচ্চাদের দিকে, তারপরেই খুশি গলায় বললেন, রোল কল শুরু করছি তাহলে। আধ ঘন্টার মধ্যেই প্রত্যুষ বুঝে নিল এই নতুন স্যার যা কিছু করছেন তা ওর 4 বছর পড়াশোনার অভিজ্ঞতার একেবারে বাইরে। গল্প চলে পড়াচ্ছেন স্যার, পড়াতেই ছুড়ে দিচ্ছেন প্রশ্ন, বাচ্চাদের বলছেন প্রশ্ন করতে, উত্তর দেবে বাচ্চারা। প্রথম পিরিয়ডে যখন শেষ হলো ততক্ষণে ক্লাসের 49টা বাচ্চাই তরুণবাবুর ফ্যান হয়ে গেছে। শুধু প্রত্যুষের ব্যাপারটা পছন্দ হলো না, কিছুই লিখিয়ে গেলেন না স্যার। ও মুখস্থ করবে কি করে? স্যার তো ডায়াস থেকে নেমে এসে দিব্যি কাঁপতে কাঁপতে হেঁটে দেখিয়ে দিলেন থুপথুরে গল্পগুলো। উত্তরে হওয়ার মধ্যে কেমন করে হাঁটে, কেমন করে চেঁচিয়ে বলে উৎপাতা চাই উৎপাতা। কিন্তু এসব দিয়ে কি প্রশ্ন উত্তর করা যায়? ওর দিকে বন্য বাচ্চারা এমন মধ্যে ক্লাস করতে লাগলো যে সাহস করে এসব বলতেও পারলো না। স্বামীজি পাঠশালা হলে এতক্ষণে ও নিশ্চয়ই বলে বসতো, স্যার কোশ্চেন দিন, উত্তর লিখিয়ে দিন, ফার্স্ট পিরিয়ডটা দেখা যাচ্ছে বেকার গেল ধুস। অন্য স্যারের অবশ্য করতেই বলেন, পড়ালেন, লেখালেন, সব মিলে নতুন স্কুলে প্রত্যুষের প্রথম দিনটা নিয়ে খারাপ গেল না। মার্চ মাসের মাঝামাঝি একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সেদিন বেশ কয়েকজন টিচার আসতে পারেননি, নাকি রেল অবরোধ হয়েছে। এসেছেন শুধু তারাই যারা এক এলাকাতেই থাকেন। এর ফলে একেবারে ফার্স্ট পিরিয়ড করে যাওয়ার পরেও তরুণ স্যার আবার ক্লাস নিতে এলেন 5th পিরিয়ডে। তখন সদ্য টিফিন শেষ হয়েছে, উড়োউড়ি করে মিড ডে মিল খেয়ে নিয়ে মারাত্মক ছোটাছুটি করে খেলছে বাচ্চারা। স্যার যখন ক্লাসে ঢুকলেন তখনও প্রত্যুষ স্যারা প্রত্যেকের মুখ লাল টুকটুকে হাঁপাচ্ছেন ঘন ঘন। শুধু প্রত্যুষ কালকের হোম টাস্ক সেরে রেখেছিল ফাঁকা সময় পেয়ে। স্যার ডায়েসে ওঠার আগেই লাস্ট বেঞ্চে থেকে অঞ্জন উঠে দাঁড়ালো, স্যার জল খেতে যাবো? ওখানেই থমকে দাঁড়িয়ে গেলেন স্যার। কয়েক সেকেন্ড ভুরু কুচকে তাকিয়ে থাকলেন অঞ্জনের দিকে, তারপর চোখ দুটো একবার ঘুরে এলো গোটা ক্লাসে। আর কারোর চেষ্টা পেয়েছে? অন্তত 10খানা হাত অমনি উঠে এলো। বিভিন্ন কোণ থেকে পেয়েছে স্যার, খুব জল তেষ্টা পেয়েছে। বুঝদারের মতো মাথা নেড়ে স্যার বললেন, যাদের তেষ্টা পেয়েছে তারা সবাই একসঙ্গে গিয়ে জল খেয়ে এসো। ছাত্ররা একেবারে একবার করে মুখ চড়াচড়ি করলো। অন্য মাস্টারমশাইরা তো একে একে ছাড়েন, তাড়াতাড়ি যাও, তোমরা এলে আমি ক্লাস শুরু করব। আর বলতে হলো না, 15 ছেলে একসঙ্গে ছুটে লাগালো জল খেতে। ভুরু কুচকে বসে রইল প্রত্যুষ। ব্যাপারটা মোটেই ভালো হচ্ছে না, এভাবে ক্লাসে ডিসিপ্লিন থাকে না। তাছাড়া পড়াশোনাও শুরু করতেও এবার দেরি হবে, তা একটু হলেও বটে। প্রায় 5 মিনিট পরে জল খেয়ে ফিরে এলো সবাই। তারপর অবশ্য পড়াশোনা শুরু করলেন না তরুণবাবু। নিজের চেয়ারে বসে বললেন, হ্যাঁ রে, তোরা জল খেতে যাস কোথায়? ছেলেরা সমস্যার জবাব দিল, কেন স্যার? ওই তো বাহাদুরের ঘরের পিছনে টিউব কল আছে। স্কুলে যদি বাঁদিকের বিল্ডিংয়ে আছে 5, স্কুলে ঢুকে বাঁদিকের বিল্ডিংয়ে আছে 5, 6, 7 আর 8-এর ঘর। কোনো ক্লাসে 4টে, কোনো ক্লাসে 3টে করে সেকশন। এর মুখোমুখি বিল্ডিংটাতে চলে 9 থেকে 12 অব্দি ক্লাস। সেই বিল্ডিংয়ের পিছনের গেট খুললে খেলার মাঠ, তার এক প্রান্তে বাহাদুরের কোয়ার্টার। কলটা তার পিছনে বেশ দূরেই। দেখা গেল স্যার এসব ভালোই জানেন। একটু গম্ভীর হয়ে বললেন, তা এখান থেকে অত দূরে গিয়ে জল খেয়ে এলি? আস্তে আস্তেই তো ঘেমে নিয়ে গেলি সব, এরপর আরও গরম পড়বে, তখন আরও কষ্ট হবে। আর বর্ষাকালে তো যাওয়াই মুশকিল দাঁড়াবে রে। ছেলেরা এবার একটু অবাক হলো। কল দূরে হলে আর কি বা করা যাবে? তেষ্টা পাবে না? জল না খেয়ে তো আর থাকা যায় না। আবার খেলাও বন্ধ রাখা সম্ভব নয়। একটা সহজ কাজ করলে অবশ্য এসব ঝঞ্ঝাট থেকে রেহাই পেয়ে যাবি তোরা। তা বললেন তরুণবাবু, দেখ যদি করিস তাহলে বলবো। করবো স্যার, বলুন। সমস্যায় চেঁচিয়ে উঠলেন বাচ্চারা। এই ক্লাস ঘরের কোনায় যদি একটা জলের কুঁজো রাখা থাকতো তাহলে আর তোদের এতখানি রাস্তা হেঁটে গিয়ে জল খেতে হতো না। গরমকালে মাটির কুঁজোতে জল যে কেমন ঠান্ডা থাকে তা তো তোরা জানিস না, যেন ফ্রিজের জল। আর একটু যদি কর্পূর দিয়ে রাখি তাহলে তো কথাই নেই। জলের কুঁজো সে তো বাজার থেকে কিনে আনতে হবে, অনেক দাম হবে নিশ্চয়ই। বাচ্চারা অবাক হয়ে বড় বড় চোখে তাকিয়ে রইল। শেষে রূপম নামের বেজায় দুষ্টু ছেলেটাই উঠে দাঁড়িয়ে বলল, স্যার কুঁজোর তো দাম অনেক, আমাদের কাছে তো অত টাকা থাকেই না। স্যার মাথা নাড়লেন, একজনের কাছে অত টাকা থাকবেই বা কি করে? আমার কাছেই নেই। কিন্তু যদি সবাই মিলে কিনি তাহলে তো অত টাকা একজনকে দিতে হবে না। সবাই মিলে কিনি, সে আবার কেমন কথা? এক কাজ করি, চল সবাই 2 টাকা করে চাঁদা দে। 2 টাকা বাড়িতে চাইলেই দিয়ে দেবে। 50টা 2 টাকা মানে 100 টাকা। যদি কুঁজোর দাম চাইতেও বেশি হয় তাহলে বাকি টাকাটা না হয় আমিই দিয়ে দেবো। কি বলিস? 2 টাকা করে দিতে পারবি না তোরা? খুব পারবে।
2 টাকা তো সবার পকেটেই থাকে। ঘটঘট করে মাথা নাড়লো বাচ্চারা। এখন দিস না, হয়তো কারো পকেটে নাও থাকতে পারে। কালকে প্রত্যেকে 2 টাকা করে নিয়ে আসবি, ফার্স্ট পিরিয়ডে জমা দিবি আমার কাছে, বাকি টাকা আমি দেবো। তারপর তোদের মধ্যে 2জন আমার সঙ্গে যাবি বাজারে, কুঁজো কিনবো, একটা মগ কিনবো। কে কে যাবি বল? আমি অমনি আবার 50টা হাত উঠলো। আমি যাবো স্যার। আমি চিৎকার ভরে উঠলো মস্তকরটা। প্রত্যেক সবার অবশ্য হাত তুললো না। গোটা ব্যাপারটাই ওর পছন্দ হচ্ছে না। এইভাবে ক্লাস নষ্ট করে বাজারে যাওয়ার কোনো মানে হয় না। আজ বাড়িতে রিপোর্ট করতে হবে। বাবা নিশ্চয়ই হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করে তাকে বলে দেবে স্কুলের পড়াশোনা বেজায় ক্ষতি হচ্ছে। ব্যাপারটা অবশ্য মোটেই সেরকম ঘটলো না। বাবা সব শুনে বললেন, ওই স্কুলে আমিও পড়েছি, তখনও কল ছিল ওইখানে। বর্ষাকালে যে কতবার জল খেতে গিয়ে ভিজে গিয়েছি তার ঠিক ঠিকানা নেই। দারুণ একটা কথা বলেছেন তোদের নতুন মাস্টার মশাই। বাহ! ওই বলে ওর হাতে তুলে দিলেন একটা 2 টাকার কয়েন। বললেন, কাল স্যারকে দিয়ে দিস মনে করে। বাজারে ভুবনের মাটির জিনিসের দোকান আছে, ও আমার সঙ্গে পড়তো, বন্ধু মানুষ, আমি ওকে বলে রাখবোক্ষণ। যে লোক বাজারে বসে পুজো বিক্রি করে সে কি করে বাবার বন্ধু হলো তা প্রত্যুষের মাথায় ঢুকলো না। পরদিন ক্লাস 5A সেকশনের রীতিমতো একটা উৎসব হয়ে গেল। রোল কল শেষ হওয়ার মাত্র প্রত্যেকটা ছেলে উঠে গিয়ে স্যারের টেবিলের ওপর রেখে এলো একটা করে 2 টাকার কয়েন। ছোটখাটো একটা কয়েনের স্তূপ হয়ে গেল সেখানে। সেই টাকা একটা রুমালে বেঁধে উঠে দাঁড়ালেন স্যার। বললেন, এইবার আমি, প্রত্যুষ আর জয়ন্ত যাব পুজো কিনতে। বাকি ছেলেরা একটা কাজ কর, 10 লাইনের মধ্যে লিখে ফেল দেখি আমি, আমার বাড়ি, কে কোথায় থাকিস, বাড়ি থেকে কে আছেন, তারা কি করেন, সব লিখবি পরিপাটি করে। আমি এসে খাতা দেখব। স্যার হঠাৎ করে তার নাম বলায় প্রত্যুষ একটু হকচকিয়ে গিয়েছিল। ক্লাসে থাকলে বরং মন দিয়ে রচনা লেখা হতো, কিন্তু বাকি ছেলেরা যেরকম হিংসের চোখে ওর দিকে তাকাতে লাগলো তাতে ওর মনে হলো বাজারে পুজো কিনতে যাওয়াটা নেহাত খারাপ কাজ নয়। কাজেই চটপট উঠে পড়ে স্যারের পিছন রওনা দিল ও। আধ ঘন্টার মধ্যেই ঘরের কোনায় সত্যি বসে পড়লো একটা পেট মোটা কুঁজো। যত্ন করে পরিষ্কার করা হয়েছে, তাকে জল ভরে আনা হয়েছে। স্যার নিজের হাতে তার মধ্যে ফেলে দিয়েছেন একটুকুনি কর্পূর। জলে যে এমন সুন্দর গন্ধ হতে পারে তা বাচ্চাদের জানাই ছিল না। যার তেষ্টা পায়নি সেও ঢকঢক করে জল খেতে লাগলো। অন্য স্যারেরা পর্যন্ত অবাক হয়ে বলতে লাগলেন, বাহ, আর সব ক্লাসও এরকম করলে বেশ হয়। এই প্রথম প্রত্যুষের মনে হতে লাগলো স্কুলে এসে পড়াশুনো করার বদলে বাইরে গিয়ে ও খুব একটা ভুল করেনি। এপ্রিলের মাঝামাঝি একদিন রোল কল করতে গিয়ে তরুণবাবু হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ রে, অজয় আসছে না কেন? কেউ জানিস কিছু? বাচ্চারা একটু থতমত খেয়ে গেল। আর অজয় যে গত 4 দিন ধরে স্কুলে আসছে না সেটা কেউ খেয়াল করেনি। ও এমনিতেই একটু কামাই করে, ফলে লম্বা অনুপস্থিতিটা কারোর চোখে পড়েনি। একটু দুঃখিত গলায় স্যার বললেন, এ কি রে, অজয় তোদের বন্ধু, কেন ছেলেটা এতদিন ধরে আসছে না সেটা কেউ ভাববি না? ওর বাড়ির কাছে কার বাড়ি আছে? শ্যামল উঠে দাঁড়ালো। ওদের বাড়ি মাঠপাড়ার দিকে স্যার, ওদিকে কেউ থাকে না। তাই বলে গিয়ে একবার খবর নিতে পারবি না কেউ? বোঝো কেমন বন্ধুরে তোরা? স্যার বেশ অবাক হয়েছেন। আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বল দেখি, ওই কি বলিল মাঠপাড়া জায়গাটা কোথায়, কিভাবে যাবে? প্রত্যুষের মনে পড়লো স্যারের বাড়ি পুরুলিয়ায়, কয়েক মাস আগেই তিনি এখানে এসেছেন। ভাড়া বাড়িতে থাকেন, আশেপাশের এলাকার যে তিনি চিনতে পারবেন না সেটাই স্বাভাবিক। তাছাড়া সত্যি বলতে কি এই প্রথম একটু লজ্জা করতে লাগলো প্রত্যুষের। ওর বাড়ি থেকে যে রাস্তাটা সোজা ধান ক্ষেতের দিকে চলে গিয়েছে তারই শেষ প্রান্তে অজয়দের বাড়ি। প্রথম দিকে 2-1 দিন ওরা একসঙ্গে বাড়িও ফিরেছিল। অজয় পড়াশোনায় বিশেষ জুতের নয়, তাই বন্ধুত্বটা গড়ে ওঠেনি, মানে প্রত্যুষই গড়ে উঠতে দেয়নি। কিন্তু বাড়িটা চিনে নিতে ওর অসুবিধা হবে না। কাজেই আর কেউ কিছু বলবার আগেই প্রত্যুষ উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনাকে যেতে হবে না, আমি আজই স্কুল ছুটির পর খবর নিচ্ছি। খুব খুশি হয়ে হাসলেন স্যার। তারপর অন্যদের বললেন, বন্ধুদের একটু খবর রাখিস, নইলে বন্ধু কিসের? পরের দিন প্রত্যুষ যে খবরটা নিয়ে এলো তার জন্য অবশ্য কেউই তৈরি ছিল না। অজয়ের বাবার বেজায় অসুখ, অনেকদিন ধরে চলছিল, তাই নিয়েই কাজে যেতেন তিনি। কাজে মানে একেবারে চাষের কাজ। মাঠ পাড়া জায়গাটা আসলে এই মফস্বলের শেষ প্রান্তে চাষের মাঠের লাগোয়া চাষিদের পাড়া। সেখানেই অজয়দের বাড়ি। অজয়ের বাবার এক ফলি জমি আছে, সেখানে তিনি সবজির চাষ করেন। কষ্টে সৃষ্টে চলে যায়, এখন একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। মাঠে নেমে কাজ করার প্রশ্নই ওঠে না। ওইদিকে চিকিৎসা করানোর মতো সম্বল নেই, কাজেই অজয়ের আর স্কুলে আসার উপায় নেই। বাবার বদলে সেই এখন ভোরে মাঠে উঠে যাচ্ছে। কথাগুলো বলতে বলতে যে প্রত্যুষের চোখে জল এসে যাচ্ছে সেটা তরুণবাবুর চোখে এড়ালো না, কিন্তু তার চোখ যে কেন এমন জল করছে সেটা বাচ্চাদের মাথায় ঢুকলো না। কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকার পর স্যার যখন কথা বললেন তখন তার গলা একেবারে বদলে গেছে। শোনো ছেলেরা, এভাবে আমরা অজয়কে একা ফেলে দিতে পারি না, তাহলে ওর পাওয়া বন্ধ হয়ে যাবে। ওর চেয়ে বড় খোঁজ, তার চেয়ে বড় ক্ষতি আর কিছু হতে পারে না, ঠিক তো? এই প্রথম বাকি 49 জনের সঙ্গে গলা মিলিয়ে প্রত্যুষ বলে উঠলো, হ্যাঁ স্যার একদম ঠিক। গম গম করে উঠলো ঘরটা। বেশ। উঠে দাঁড়ালেন তরুণবাবু।
সবার আগে আমাদের অজয়ের বাবার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার জন্য চাই টাকা। কি করা যায় বলে দেখি তোমরা? ডাক্তার দেখাতে তো অনেক টাকা লাগবে। উঠে দাঁড়িয়েছে ফার্স্ট বেঞ্চের জয়ন্ত। আমাদের কাছে তো অত টাকা থাকে না স্যার, বাড়ি থেকেই দেয় না। যোগ করলো প্রণব, ভাবে টাকা দিলেই চিপস খেয়ে নেবো বোধ হয়। না, প্রায় গর্জন করে উঠলেন স্যার, টাকা পেলেই ছোটরা চিপস খায় না, কখনো কখনো বন্ধুর বাবার চিকিৎসা করায়। তারপরে একটু চুপ করে থেকে তার গলায় কাঁপা গলায় বললেন, আমি জানি, আমি খুব ভালো করে জানি। বাচ্চারা কিছু বুঝতে না পেরে তাকিয়ে রইল। আজ বিকেলে আমি অজয়দের বাড়ি যাব, প্রত্যুষ আমাকে নিয়ে যাবে বলে চললেন তরুণ স্যার। আর কেউ গেলে যেতেই পারো, আপত্তি নেই আমার। কাল বাড়ি থেকে যে যা পারবে নিয়ে আসবে, বাড়িতে বলবে আমাদের বন্ধুর পড়া বন্ধ হয়ে যাবে আমরা যদি টাকা না দিই, বুঝেছো? হ্যাঁ স্যার, ভেসে এলো পাল্টা গর্জন। দেখা যাক কত টাকা জোগাড় করতে পারি আমরা। তারপর আচ্ছা, এবার বই হলো সবাই। জীবনে প্রথম প্রত্যুষ খেয়াল করলো ওর পড়ায় মন বসছে না। মনে পড়ে যাচ্ছে অজয়ের বাবার কাঁচা পাকা দাড়িতে ঢাকা শীর্ণ মুখটা। বিকেলেই স্যারের সঙ্গে জনদশেক ছেলে পৌঁছে গেল মাঠে। লাভের ক্ষেতের পাশে উবুহু হয়ে বসেছিল অজয়। কেমন বুড়োটে দেখাচ্ছে ওকে, যেন এই কয়েকদিনেই বয়স বেড়ে গেছে ওর। স্যারকে দেখে এক লাফে উঠে দাঁড়ালো। স্যার আপনি? চললে তোর বাড়িতে যাব। বারান্দার চৌকিতে শুয়ে থাকা বাবা, রোগা মা, দিনে মানে অন্ধকার ঘর, অসুখের গন্ধ। স্যার যখন বেরিয়ে এলেন তখন তার চোয়াল শক্ত হয়ে গেছে। বাচ্চারা চুপ করে গেছে। পরদিন উঠলো বেশ কিছু টাকা। তার চেয়ে ঢের বড় কথা হলো অন্তত 20 জন গার্জিয়ান এলেন তরুণবাবুর সঙ্গে দেখা করতে। ছেলেদের কাছে থেকে সব শুনে ছুটে এসেছেন তারা। তাদের নিয়ে স্যার চললেন হেড স্যারের ঘরে। এইবার 5-এর ছেলেরা হানা দিল অন্য ক্লাসে। দাদাদের বললেন তারা টাকা দাও, নইলে অজয়ের বাবার যে ডাক্তার দেখানো হবে না গো। অজয় যে তাহলে পড়াই বন্ধ হয়ে যাবে। তরুণ স্যার তাদের নিয়ে গেলেন টিচার্স রুমে। ভয় না পেয়ে তারা বলল টাকা দিন স্যার, নইলে। এখন আর স্যার কিছু বলছে না, তিনি দাঁড়িয়ে থাকছেন ঘরের দরজার কাছে। সবার আগে কচি গলায় কথা বলতে শুরু করে প্রত্যুষ। স্যারেরা হাঁ করে শুনেন তার কথা। অন্য এক বাচ্চার হয়ে কথা বলতে এসেছে সে। এর ঠিক 3 দিন পর স্কুলের মাঠে এলো গার্জিয়ানস মিটিং। এত গার্জিয়ান নাকি এর আগে কখনো স্কুলে আসেননি। আসবেন না কেন? এবার যে তাদের স্কুলে ধরে এনেছে বাচ্চারাই। চলো মা, নইলে অজয়ের বাবার যে চিকিৎসা হবে না, অজয় যে পড়া ছেড়ে দেবে। ও বাবা যাবে তো? পরে রোববার হাসপাতালে ভর্তি করা হলো বিজয় দাসকে। অজয়ের বাবা, অর্থাৎ বিজয় দাস ছিলেন অজয়ের বাবা। চিকিৎসা শুরু হলো এবার। খুব বিচ্ছিরি একটা রোগ পড়েছেন বটে, তবে ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু নেই, সেরে উঠবেন শিগগিরই। আর হ্যাঁ, এবার স্কুলে ফিরে আসবে অজয় দাস। পড়তে হবে বই কি, চাষ করতে গেলেও যে পড়াশোনা জানা চাই। চাষের বদলে অন্য কিছু করতে চাইলেও। হেডমাস্টার মশাই নিজেও এসেছেন আজ, আরও কয়েকজন মাস্টারমশাই অভিভাবক। রোগীকে ভর্তি করে ডাক্তারের সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হয়ে বেরিয়ে এলেন তরুণ স্যার। তার বাঁ হাতে প্রত্যুষের ছোট্ট হাতটা শক্ত করে ধরা। সেও এসেছিল অজয়ের বাবাকে ভর্তি করতে। স্যারের অন্য হাতে ধরা আছে অজয়ের হাত। এখন থেকে সে সকালে ক্ষেতের কাজ দেখবে, দুপুরে স্কুলে আসবে। আসার পথে খাওয়া সেরে নেবে প্রত্যুষের বাড়িতেই। প্রত্যুষের মা বলে দিয়েছেন পই পই করে 10টার মধ্যে ভাত খেয়ে নিয়ে দুজনে যেন একসঙ্গে স্কুলে চলে যায়, নইলে আবার ঘন্টা পড়ে যাবে। ওরা অবশ্য দেখতে পাচ্ছে না স্যারের মুখে এই মুহূর্তে চওড়া একটা হাসি, অথচ চোখ দুটো ভিজে। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম ঝর্ণা কোচর ছেলে তিনি। অনেক বছর আগে ঠিক এমনই করে একদিন অসুখে পড়েছিলেন তার বাবা। গ্রামের স্কুলের মাস্টারমশাই শুক্লাল মুর্মু সেদিন ছাত্রদের নিয়ে রুখে না দাঁড়ালে তার আর পড়াশোনা হতো না, বড় হয়ে শিক্ষক হওয়াও হতো না। সেই ঋণ শোধ করতে হবে বই কি, নইলে আর মানুষ হলেন কোথায়? আর প্রত্যুষ আজ প্রথম বুঝলো নম্বর পাওয়া আর ফার্স্ট হওয়ার চেয়েও বড় একটা পাওনা আছে পৃথিবীতে, বন্ধু রাশি ফিরিয়ে দেওয়া। ও জানে কাল যখন ও আর অজয় পাশাপাশি খেতে বসবে, তখন মায়ের মুখে যে হাসিটা ঝলসে উঠবে, সেটাও সব পরীক্ষায় একটানা ফার্স্ট হলেও দেখা যাবে না। পড়াশুনো কি আর শুধু বই পড়লেই শেখা যায়? আজ তরুণ স্যার ওদের শিখিয়ে দিয়েছেন একসঙ্গে রুখে দাঁড়ালে বিপদের সাধ্য কি আমাদের ক্ষতি করে। তাহলে আজকে আমাদের গল্প শেষ হলো এখানেই। আজকের গল্প ছিল আমাদের 10 মিলি। আমি আজকে এই গল্পটা অনেকদিন ধরে আমার বানানোর কথা ছিল, কিন্তু আমার অনেক চাপের কারণে আমি বানাতে পারিনি। তাই জন্য আজকে এই গল্পটা দিয়ে শেষ করছি। আবার পরে অন্য কোনো গল্পে দেখা হবে সবার সঙ্গে। ধন্যবাদ।